বন্ধুরা এখন আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অপবর্তন গ্রেটিং। এতক্ষণ তো আমরা একটা স্লিট, দুইটা স্লিট, অনেকগুলো নিয়ে আলোচনা করলাম, এখন অনেকগুলো স্লিট নিয়ে আলোচনা করব। তো এই উপায়টা কি জানো, যে একটা পর্দার উপর তুমি যদি একটা হীরা দিয়ে বা ডায়মন্ড দিয়ে খানিকক্ষণ দাগাদাগি করো, তাহলে এরকম একটা স্লিটের মতো তৈরি হবে। মানে কিছু অংশটা ফাঁকা হবে, আবার কিছু অংশ অপরিবর্তিত থাকবে, কিছু অংশ ফাঁকা হবে, কিছু অংশ আবার ফাঁকা হয়ে যাবে। এটা একটা কাচের উপর যদি করো, তাহলে এরকম একটা মাল্টিপল স্লিট তৈরি হবে, যে অনেকগুলো স্লিট একসাথে থাকবে। তো এইটা করলে আসলে কি হয়, তো সেটাই এখন আমরা দেখব। এইটা করলে এখানে যদি তুমি কোনো আলোক উৎস রাখো, এই ধরো একটা বাল্ব রাখলাম, উপর থেকে যদি আমরা তাকাই, পর্দাটা কিন্তু এইরকম লম্বালম্বিভাবে আছে। এই পর্দাটাও, এটা অবশ্যই মনে রাখতে হবে। সব ভিডিওতেই এইরকমভাবেই পর্দাগুলো ছিল, আমরা জাস্ট উপর থেকে দেখছিলাম। তাহলে এখন দেখো, এই যে আলোক উৎস হয়, তাহলে এখান থেকে কি আলো তরঙ্গমুখগুলো আসবে। এর ফলে যে এই মাল্টিপল স্লিট, অনেকগুলো স্লিট পার হওয়ার পরে এখানে একটা পর্দা তৈরি হবে। বুঝতেই পারছো, যেহেতু অনেকগুলো ওয়েভ এখানে একসাথে তৈরি হবে, প্রত্যেকটা একটা হাইয়ানের নীতি অনুযায়ী প্রত্যেকটা ওয়েভের সেকেন্ডারি ওয়েভ তৈরি হবে। সেই সেকেন্ডারি ওয়েভগুলো সব মিলিত হয়ে এখানে একটা ফ্রিঞ্জ বা পট্টি তৈরি করবে। তো এটা একটা দেখার বিষয়। তাহলে এখন ভাবো যে পট্টিটা দেখতে কীরকম হচ্ছে। পট্টিটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, একদম এরকম। মানে এই দেখো, স্পষ্ট আলো, অন্ধকার, স্পষ্ট আলো, অন্ধকার, স্পষ্ট আলো, অন্ধকার, এইরকম একটা প্যাটার্ন মেনটেন করবে। ধরো এটা যদি মাঝখানে উজ্জ্বলতম আলো হয়, তাহলে এরপরে থাকবে 1 2, উপরের দিকে গেলে ধরো আমরা, এটা হচ্ছে প্রথম স্পষ্ট আলো, তারপর দ্বিতীয় স্পষ্ট আলো, এটা হচ্ছে নিচের দিকে, যেহেতু এই জন্য মাইনাস দিয়ে চিহ্নিত করেছি। আবার ঠিক অন্ধকারগুলো একদম স্পষ্ট দাগ হবে। এই ঘটনাটা কেন হবে সেটাই দেখার বিষয়। চলো সেটা একটু ঝটপট দেখে ফেলি। তো ধরো এই হচ্ছে একটা আলোক উৎস, আবার এখান থেকে একটা আলোক উৎস আসছে। ধরো এই বিন্দুতে যখন মিলিত হচ্ছে, তখন দেখো এইখানে সে ধরো এই দুটো থেকে আলো মিলিত হলো, তাহলে চিন্তা করো এখানে পথ পার্থক্যটা কি হবে, এই স্লিটটা আর এই স্লিটটা। তাহলে এদের মাঝখানে পথ পার্থক্য নিশ্চিন্তে এই বাদামি জায়গাটুকু, এইটুকু পথ এই রশ্মিটা বেশি অতিক্রম করেছে। তাহলে যেহেতু আলো দেখা যাচ্ছে, আর আমরা জানি আলো দেখার শর্তটাই হচ্ছে এই সাইন থিটা এন ল্যামডা, তার মানে এইখানে পথ পার্থক্যটা হচ্ছে ল্যামডার গুণিতক, অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি 1 ল্যামডা। ঠিক আছে। আবার ধরো এখানে কেন এত স্পষ্ট আলো দেখা যায়, সেটাই প্রশ্ন, যে এত স্পষ্ট কেন দেখব। কারণ হচ্ছে তুমি এইটার সাথে এই স্লিটটার সাথে এই স্লিটটার কথা যদি চিন্তা করো, তাহলে এই স্লিটটা গিয়েছে এইভাবে। তাহলে চিন্তা করে বলো তো, এর সাথে পথ পার্থক্য কত হবে, 2 ল্যামডা। আবার দেখো যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এর ক্ষেত্রে আবারই হবে, এখানে দেখো 3 ল্যামডা। তাহলে চিন্তা করি যে অনেকগুলো স্লিট থাকে, সবাই কি একেবারে এন ল্যামডা গুণিতক হিসাবে আসছে না, 1 2 3 4 এইভাবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, সবাই যদি এরকম ল্যামডার গুণিতক আকারে এসে পড়ে, তাহলে এই বিন্দুতে কি তৈরি হবে, এই বিন্দুতে অবশ্যই উজ্জ্বল আলো তৈরি হবে। যদিও বা এটা অপবর্তন গ্রেটিং বলা হয়, তবু এটা হবে। কারণ অপবর্তনের ক্ষেত্রে এটা ছিল কি, দেখো এখানে কিন্তু আমরা W/2 ইউজ করতাম, এই অর্থাৎ অর্ধেক দূরত্ব হিসাব করতাম বলে আমরা ওই পাশে দেখতাম যে λ/2 কাটা যেত, ফলাফলস্বরূপ এই সূত্রটা এইরকম হয়ে যেত, কিন্তু আমরা পেতাম অন্ধকার পট্টি। কিন্তু এখানে তো আর তা হচ্ছে না, এখানে পথ পার্থক্যটাকে আমরা ধরবো, একটু পর হিসাব করব। পথ পার্থক্যটাকে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় ল্যামডার গুণিতক আকারে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই এর মানটা কত। খুবই সহজ, আমরা জানি এই এটা কি, যদি এই চিন্তা করি, এখানে একটা থিটা চিন্তা করি, এই বিন্দুটা আর এই বিন্দুটার জন্য যদি চিন্তা করি, এটা থেটা, তাহলে এটা কি, আমরা একটু নীল কালিতে দেখাই। এই আলোকরশ্মির জন্য এটা অবশ্যই লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই ভূমিতে আসলে কি ছিল, দেখো এই স্লিটটা ছিল না। আমরা যদি আরেকবার ভালো করে চিত্রটা দেখি, এই তাই না, তাহলে দেখো এখানে তফাৎটা কি, এইটার সমান আমরা কি বলতে পারি, এটা যদি থেটা হয়, তাহলে এই পুরা ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, এই এক্স সমান আমরা লিখতে পারি এক্স সমান, আসলে এটা আমরা লিখতে পারি এক্স সমান ডি সাইন থিটা, তাই না। এই ডি সাইন থিটা কিন্তু এ সাইন থিটা, কারণ এই এক্স সমান হচ্ছে পথ পার্থক্য। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন জিনিসটা চিন্তা করো, এই ডিটা আসলে কি, ডিটা হচ্ছে এই যে স্লিটের অংশটুকু আর এই যে অন্ধকার আর কি, যেটুকু স্লিটের অংশ না, মানে ছিদ্রের বাইরের অংশটুকু, এটুকুর যোগফল। তাহলে আমরা এটাকে ধরি এ, আর এই অংশটুকু ধরি বি। তাহলে ডি সমান আমরা লিখতে পারি এ প্লাস বি, তাই না। তাহলে দেখো এ প্লাস বি, এই দূরত্বে কয়টা স্লিট দেখা যায়, এই দূরত্বে একটা স্লিট দেখা যায়। তাহলে একক দূরত্বে কয়টা স্লিট দেখা যাবে, একক দূরত্বে অবশ্যই এই স্লিটটা দেখতে পাবো।
এইটাকে আমরা ধরি এন, অর্থাৎ একক দূরত্বে যতগুলো স্লিট দেখা যায় সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এই জায়গাটুকুকে আমরা লিখতে পারি, এর বদলে এখন আমরা কি লিখব, অবশ্যই এই দূরত্বটা এ প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এখন একটা জিনিস চিন্তা করো, এই এ বাই যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান কি 1/n। তাহলে এই 1/n সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। কেন এটা শিখলাম, কারণ এই এন সংখ্যাটা একটা বিশেষ নাম আছে যেটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তোমাকে যদি গ্রেটিং ধ্রুবক প্রশ্নে বলে দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার চিন্তা করার কোনোই কারণ নেই, তাহলে সূত্রটা তোমাকে লিখতে হবে 1/n সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। এটা হচ্ছে আমাদের আলোক হওয়ার জন্য শর্ত অপবর্তন গ্রেটিংয়ের বেলায়। তাহলে আমরা জেনে নিলাম অপবর্তন গ্রেটিংয়ে কীভাবে আলো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে অন্ধকার হয়। অন্ধকার থাকার বিষয়টা হচ্ছে কি, ধরো এই বিন্দুতে আলো এসে পড়লো, আবার এই স্লিট থেকেও এই বিন্দুতে আলো এসে পড়লো। এখন চিন্তা করো, এখন কিন্তু পথ পার্থক্য আর ল্যামডা থাকবে না যেহেতু অন্ধকার হয়েছে। ধরো এখন পথ পার্থক্য হয়ে গেল 1.1 ল্যামডা। তাহলে পরবর্তীবার কি হবে, অবশ্যই 2.2 ল্যামডা, অর্থাৎ এই স্লিটটা থেকে এই স্লিটটা থেকে যদি আলো আসে তাহলে পথ পার্থক্য হয়ে যাবে 2.2 ল্যামডা। থার্ড স্লিটটা থেকে যদি আলো এখানে এসে পড়ে তাহলে মোট পথ পার্থক্য হয়ে যাবে 3.3 ল্যামডা। এরকম যদি 10টা স্লিট থাকে তাহলে একটা সময় কি হবে, পথ পার্থক্য দেখো বিজোড় সংখ্যক ল্যামডা চলে আসবে, অর্থাৎ পুরো আরেকটা ল্যামডা ঘুরে যাবে। তাহলে দেখো এই রকম করে যদি প্রত্যেকবার এরকম পথ পার্থক্য বাড়তে থাকে, এই যখন এটা হাফে পৌঁছায় যাবে তখনই কী হয়ে যাবে, এটা অন্ধকার হয়ে যাবে না। কারণ আমরা জানি ল্যামডা হাফ দূরত্ব অতিক্রম করলে কি হয়ে যায়, সেই জায়গাটুকু অন্ধকার হয়ে যায়। তাহলে অপবর্তন গ্রেটিং দ্বারা আমরা বুঝতে পারলাম কখন অন্ধকার হয়, কখন আলো হয়, আর আলো হলে তার সূত্র কি সেটাও আমরা বেশ ভালোভাবে বুঝতে পারলাম।